গতকাল আপনাদের সাথে আমরা কথা বলেছিলাম এবং সেখানে দেশবাসীর যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং কষ্টের কথা আমরা আলাপ করেছিলাম, আপনারাও তুলে ধরেছিলেন এবং আমরাও এই সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণে দেশবাসী যে কষ্ট স্বীকার করছেন, বিশেষ করে গৃহস্থালিতে আমাদের মা বোনেরা, ইন্ডাস্ট্রিজে আমাদের উদ্যোক্তারা কিংবা গণপরিবহনের কারণে সাধারণ মানুষ যে কষ্ট স্বীকার হচ্ছেন, সরকারের তরফ থেকে আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমরা এই সংকট দ্রুততম সময়ের মধ্যে নিরসনের জন্য সরকারের তরফ থেকে যে উদ্যোগ রয়েছে সেটা আমরা আপনাদের কাছে স্পষ্ট করেছিলাম। আমরা গতকাল এই কথাও বলেছি যে আমাদের সারা বাংলাদেশে যে গ্যাসের চাহিদা, এই গ্যাসের চাহিদা আমরা দু মাধ্যমে আমরা পূরণ করে থাকি। একটি হচ্ছে আমাদের নিজস্ব উৎপাদন, অর্থাৎ আমাদের যে গ্যাস খনিগুলো আছে সেখান থেকে উত্তোলিত গ্যাস, এবং বাকিটা হচ্ছে আমাদের আমদানিকৃত এলএনজি, যেই এলএনজি কে আমরা এফএসআরইউ, ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমে আমরা আবার গ্যাসে কনভার্ট করে আমরা সাপ্লাই করে থাকি। গত সপ্তাহ থেকে একটি এফএসআরইউতে ত্রুটি ধরা পড়ার পর একটা বড় ধরনের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সেই এফএসআরইউ এর মাধ্যমে আমরা আমদানিকৃত এলএনজিকে গ্যাসে কনভার্ট করতে পারছি না, যে কারণে গ্যাস সাপ্লাই গত কিছুদিন যাবত আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে। আমাদের বাসা বাড়ি, আমাদের ইন্ডাস্ট্রিজ, আমাদের পাওয়ার প্ল্যান্ট, গণপরিবহন সকলেই সেটার জন্য কষ্ট করছেন। আমি আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। বিষয়টা আমাদের হাতে নেই আমরা বলেছিলাম এবং আমরা আপনাদেরকে স্পষ্ট করেছিলাম যে আমাদের জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, আমাদের জ্বালানি বিভাগ, আমাদের পেট্রো বাংলা, আমাদের আরপিজিসিএল, তারা একেবারে নিরবিচ্ছিন্নভাবে এক্সেলারেট এনার্জি যাদের এই এফএসআরইউটি যারা অপারেট করেন তাদের সাথে কথা বলছে এবং এই মুহূর্তে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞরা এই সমস্যাটা সমাধানের জন্য প্রাণান্তকর চেষ্টা করছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এর ধারাবাহিকতা আজকে আমরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই রিজিয়নের হেড, আমরা তাদেরকে ডেকেছিলাম। আজকে সকাল 10টায় তাদের ভাইস প্রেসিডেন্ট আজিজ কাশিম আমাদের এখানে এসেছিলেন। আমরা তাদের সাথে বিস্তারিত কথা বলেছি, তাদের কর্মপরিকল্পনা এবং আমাদের সমস্যাগুলো, আমাদের কনসার্নগুলো তাদের কাছে এক্সপ্রেস করেছি এবং তারা এই বিষয়টা উপলব্ধি করে এবং তারাও দুঃখ প্রকাশ করেছে এবং তারা যে সঠিক পথে তাদের সমস্যাটা সমাধান করবার চেষ্টা করেছে, এই আলোচনায় আমরা কিছুটা হলে আশ্বস্ত হতে পেরেছি। আজকে আপনাদের এখানে ডাকবার কিংবা আপনাদের সাথে কথা বলবার এইটাই উদ্দেশ্য যে আমি গতকাল একটি কথা বলেছিলাম যে হতে পারে এটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি স্থাপনা অবকাঠামো যার মাধ্যমে আমরা আমদানিকৃত এলএনজিকে রিগ্যাসিফাই করছি, কিন্তু এটা তো জনগণের সরকার। জনগণ ভোট দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমরা এই দায়িত্বটা অনুভব করি, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে বলেই আমরা প্রাণান্ত করার চেষ্টা করছি এই সমস্যার সমাধানে। আমি আজ এই মুহূর্তে আমি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বলতে চাই, সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, যেটি আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি মালয়েশিয়াতে হস্তান্তর করেছেন কুয়ালালামপুরে। এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এই বার্তাটি দেবার এই প্রয়োজনীয়তা আমি এই কারণে অনুভব করছি যে মানুষের এই সমস্যা, মানুষের এই কষ্টটা প্রতি মুহূর্তে আমাদেরকে কষ্ট দিচ্ছে এবং বাংলাদেশের মানুষের এই কষ্টে আমরাও সমব্যথী। আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কথা, আমাদের কষ্ট আরো বেশি, কারণ জনগণ আসলে আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের কষ্ট নিরসনের জন্য। সে তো আমরা যেমন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় যেমন আমরা দিন রাত কাজ করছি, আমাদের জ্বালানি বিভাগের অন্যান্য সংগঠন পেট্রো বাংলা, আরপিজিসিএল যেমন দিন রাত কাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও প্রতি মুহূর্তে ঘটনা সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং তার তরফ থেকে, তার পক্ষ থেকে যদি কিছু করবার থাকে সেই ব্যাপারে চেষ্টা করছেন এবং তারই অংশ হিসেবে তিনি গতকাল এবং আজ
মালয়েশিয়ান সরকারের সাথে তিনি কথা বলেছেন এবং আজকে দুপুর 2টায় তিনি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। এই মুহূর্তে আমরা তো আপনাদেরকে গতকাল বলেছি আমরা স্বল্প মধ্য এবং দীর্ঘ মেয়াদে আমাকে আমি আমি আমার মনে হয় আমার কথাটা শেষ করতে দিলে আপনি ইউল গেট দ্য আনসার। আমাদের এই সমস্যা যেটি হচ্ছে জ্বালানি খাতে আমাদের যে সমস্যা, আমি গতকাল বলেছি আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সরবরাহ করতে পারছি না। তাহলে চাহিদা এবং সরবরাহের মধ্যে যে গ্যাপটুকু রয়েছে সেই গ্যাপটা মিনিমাইজ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায়। জ্বালানি খাতের সহায়তা কি ধরনের হতে পারে আপনি মনে করছেন, যদি বলেন? এই ক্রাইসিস আমি কিন্তু আমার কথা না না আমি 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 একটা জিনিস বুঝে উঠতে পারছি না। আমি খুব স্পষ্ট করেই বলেছি আজকের এই পরিপ্রেক্ষিতে যখন উনি কথা বলেছেন তখন এই সমস্যাটাকে বিবেচনায় নিয়েই তো উনি কথা বলেছেন এবং সমস্যাটা সমাধানটা শুধু আজকের জন্য নাই, আজ আগামীকাল পরশু অর্থাৎ দীর্ঘমেয়াদের সমাধানটা একটু খুঁজতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে কি মালয়েশিয়া থেকে আপনারা মানে এলএনজি আমদানি করে এরকম একটা প্রসেসে যাবে নাকি, মানে এটা একটু স্পষ্ট? আমরা মালয়েশিয়া থেকে আমরা এলএনজি আমদানির সুযোগ নিয়ে আমরা কাজ করছি। আমরা গতকাল বলেছিলাম মালয়েশিয়ান টিম কিন্তু এখনো এটা করছে এবং এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এই প্রক্রিয়া কত দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারি, এছাড়াও বিকল্প কোনো পন্থা আছে কিনা যেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আমাদেরকে সহায়তা করতে পারে, তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে কিংবা তাদের রিসোর্সেস আমাদের সাথে শেয়ার করতে পারে, সবকিছুই হতে পারে। সব বিস্তারিত কথা হয়েছে এবং সে কারণে মাননীয় জনাব তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে উনি তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে তিনি একটি ফিডব্যাক দেবেন যাতে করে বাংলাদেশের মানুষের কষ্ট লাঘবে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার সরকার পাশে থাকতে পারে। কতদিনের মধ্যে, মানে ফার্স্ট ধাপের, আপনি তো কয়েক ধাপের কথা বললেন, কবে নাগাদ বাংলাদেশ আসলে সহায়তাটা পেতে পারে? কারণ আপনি গতকাল আমি গতকাল যেটা বলেছিলাম সেটা ভিন্ন কথা, আজকে যেটা বলছি সেটা ভিন্ন কথা। আমি আপনাদের গতকাল যে কথাটা বলেছিলাম আমি আবারও একই কথা বলছি, কারণ এক্সেলারেট এনার্জির রিজিওনাল হেড যারা ছিলেন তারা আমাদের সাথে কথা বলেছেন। আমি বলেছি বর্তমানে এফএসআরইউ এর যে সমস্যা, অর্থাৎ তারা প্রতিদিন প্রায় 500 থেকে 600 মিলিয়ন ঘনফুট গ্যাস সাপ্লাই করতেন, আমরা আশা করছি আগামী সপ্তাহের প্রথমে এখান থেকে আমরা ইনশাল্লাহ 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট তারা গ্যাস সরবরাহ করতে সমর্থ হবেন এবং পরের সপ্তাহের শেষের দিকে বাকিটা অর্থাৎ পুরো এফএসআরইউ তারা ফাংশনাল করতে পারবেন। এটি একটি ভিন্ন বিষয়। জানতে চাচ্ছি যে মালয়েশিয়া যে সহায়তা করবে কবে নাগাদ বাংলাদেশ আসলে এটার সুফলতাটা পাবে, সেটা একটু জানতে। কবে নাগাদ সুফলতা পাবে এটা তো যখন আমরা আমাদের হাতে আসবে তখন আমরা বলতে পারবো। আমরা তো মালয়েশিয়ার সরকার কবে নাগাদ সহায়তাটা করতে পারবেন সেই তথ্যটা, সেই ফিডব্যাকটাও তো উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিংবা আমাদের সরকারের কাছে কিংবা আমাদের মন্ত্রণালয়ের কাছে দ্রুততম সময়ের মধ্যে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন। তাদের কাছ থেকে উত্তরটা পেলেই আপনাদেরকে বলতে পারবো। মালয়েশিয়ার যে টিমটা আছে এখন এই মুহূর্তে বাংলাদেশে, ওরা কতদিন থাকবে এবং তারা কবে প্রতিবেদনটা দিবে? এটা ওয়ার্কিং লেভেলে কাজ করছেন ওনারা। আজকে ওনাদের ভিজিট শেষ হবে, হোপফুলি দে উইল লিভ ফর মালয়েশিয়া টুমরো। আমরা কি এটা জানতে পারবো তাদের প্রতিবেদনটা? এই প্রতিবেদন তো ওনারা আমাদের কাছেও দেবেন না, ওনারা তো ওনাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে প্রতিবেদনটি শেয়ার করেন তাহলে আমরা আপনাদের কাছে জানাতে পারবো। বাট আমি আপনাদেরকে এটুকু বলতে পারি এখন পর্যন্ত আলোচনা ইতিবাচক। প্রধানমন্ত্রী কথা বলেছেন এই কারেন্ট যে সমস্যা এটা নিয়ে 2 সপ্তাহ পর যদি পরিস্থিতি আগের মতো ফিরে যায়, 2 সপ্তাহ পর মালয়েশিয়ার সহযোগিতা পেলে এখনকার ক্রাইসিসটা তো আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু লিখছেন, আমরা বিভিন্ন উৎস থেকে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। এগুলো কিন্তু বিকল্প উৎসগুলো এক্সপ্লোর করবার জন্য আপনার হাতে যখন অনেকগুলো অপশনস থাকবে তাহলে কখনো যদি কোনো একটি বিকল্প ফেল করে আপনি কোনোভাবে সেটাকে সমাধান করতে পারেন। আমাদের হাতে খুব বেশি বিকল্প নেই বলেই তো আজকে একটা এফএসআরইউ সমস্যার কারণে আমরা সবাই মিলে ভুগছি। বিকল্প এই যে আমি এখন যে আসলাম এখানে কিন্তু জাপানিজ একটা টিম অর্থাৎ জাপানিজ প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ভিজিট করলেন। থরলি আমরা ডিসকাস করলাম কিভাবে এনার্জি কোঅপারেশন আমরা বাড়াতে পারি। আমরা কালকে বলেছিলাম যে এফএসআরইউ নিয়ে আমরা কাজ করছি কিন্তু আলটিমেট সলিউশন হচ্ছে ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল। আমরা সেখানে তাদের কোঅপারেশন সিক করলাম। পরিষ্কার তো প্রশ্নটা পরিষ্কার করে বুঝেছি, উত্তরটা আমরা পরিষ্কার করে দিয়েছি। আজকের বাস্তবতার পরিপ্রেক্ষিতে অবশ্যই এখনকার বাস্তবতার সলিউশনের জন্যই তো আসলে নিশ্চয়ই
ফোনে সেগুলো হয়েছে বলে আপনারা নিশ্চয়ই জানেন। সলিউশন হয়নি। আমরা কোঅপারেশন সিক করেছি, আমরা অ্যাসিস্ট্যান্স সিক করেছি মাননীয় প্রধানমন্ত্রী, এবং ওনাদের তরফ থেকে ইমিডিয়েট সলিউশন দেওয়ার কিছু সুযোগ আছে কিনা ওনারা জানাবেন। ইমিডিয়েট সলিউশন দিতে পারলে আলহামদুলিল্লাহ, না হলে কোন ফর্মে তারা কোঅপারেট করতে পারেন সেটা ওনারা জানাবেন। আমরা তো গত স্টেট ভিজিটে যেটা, সেখানে তো মালয়েশিয়ান প্রাইম মিনিস্টারের সাথে তো আমরা তাদের কাছে এনার্জি কোঅপারেশন সিক করেছি, এবং সেটা নিয়ে তো আমাদের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে আজকে উনি কথা বলেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় একটু আমি আসলে মূলত মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রী কথা বলেছেন বর্তমান সংকটকালীন সময়ে, এইটাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। ধন্যবাদ। না, একই সাথে একটু মানে আমাদের জ্বালানিটা অনেকটা মধ্যপ্রাচ্য নির্ভর, এবং আমাদের টাকা পয়সারও অনেকটা বড় অংশ একটা আমরা পাই সেখান থেকে, মানে লোন করে। তো সেই সব বিষয়গুলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। আমি গতকাল একটি কথা বলেছিলাম যে মধ্যপ্রাচ্যের সংকট দেখিয়ে দিল যে একটি রুটের উপর ডিপেন্ডেন্সি থাকলে যে সকলে যে ঝুঁকির মুখে পড়ে, এটা শুধু বাংলাদেশ না, অন্যান্য সকল দেশই সেটা উপলব্ধি করেছে। সো আমরা তো ন্যাচারালি, আমরা যেমন মিডল ইস্ট থেকে আমরা ইম্পোর্ট করে থাকি এলএনজি। আইটিএফসির কাছ থেকে আমরা লোন এবং তাদের কাছ থেকে না, এটা মনে হয় আছে যে সৌদি আরব থেকে আমি এই বিষয়ে উত্তর দেবার জায়গা নেই আনফরচুনেটলি। থ্যাংক ইউ।